কবি সমর সেনের লেখা কয়েকটি কবিতা কাব্যগ্রন্থের অন্যতম বিখ্যাত কবিতা মহুয়ার দেশ, যে কবিতাটি আমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য একটি কবিতা। তো এই কবিতাতে কবি নগর জীবনের যে একঘেয়েমি, যে অবসাদ, যে বিষণ্ণতা, যে ক্লান্তির ছবি এঁকেছেন, যে জীবন তার কাছে অত্যন্ত পছন্দের, সেই জীবন সম্পর্কে আলোচ্য কবিতায় প্রকাশিত হয়েছে এক কবির অনীহা। তো সেই কারণের জন্যই সারা জীবন ধরে কবি যে নাগরিকতার চর্চা করেছেন, কবির নগর জীবনের যে মুগ্ধতা দূষিত দূষিত পরিবেশে যেটা সুদূর প্রসারিত হতে পারে না, এবং এই ধরনের আরো অনেক ভাবনা চিন্তা মহুয়ার দেশ কবিতাটির মধ্যে কবি সমর সেন ব্যক্ত করেছেন, পাঠকের কাছে নিজের অনুভূতির কথা জানানোর চেষ্টা করেছেন। কবিতাটি একটি দারুণ, খুব সুন্দর কবিতা। কবিতাটি আলোচনা শুরু করার আগে প্রত্যেকের কাছে অনুরোধ, চ্যানেলটিতে যারা নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, পরিচিত ছাত্রছাত্রী ভাই বোনদের মধ্যে, যাতে করে তারা এই ভিডিওটা দেখে খুব সামান্যতম হলেও উপকার পায়। তো চলো আলোচনা শুরু করি। তো প্রথমেই যেটা বললাম, যে সমর সেনের কবিতা মহুয়ার দেশ, এই কবিতায় কবি নগর জীবনের যে একঘেয়েমি, যে অবসাদ, যে বিষণ্ণতা এবং ক্লান্তি, তারই একটি ছবি এঁকেছেন। কবিতার দুটি অংশ আমরা দেখতে পাবো, 1 এবং 2 করে লেখা আছে। প্রথমটি হচ্ছে 1 এবং দ্বিতীয়টি যখন আলোচনা হবে দেখতে পাবো সেখানে 2 লেখা আছে, অর্থাৎ দুটি পর্বে বা দুটি স্তবকে কবিতাটি বিভক্ত। প্রথম যে স্তবক, সেই স্তবকের মধ্যে কবির নাগরিক জীবনের যে ধূলিমলিন জীবনযাত্রায়, যে জীবনযাত্রায় কবি ক্লান্ত হয়ে গেছেন, এবং সেই ক্লান্তি কাটানোর জন্য তিনি আদিম অরণ্য, আদিম অরণ্যপ্রবণ যে আমাদের মানসিকতা, যে জীবন ছিল, সেই জীবনের মধ্যে ফিরে যাওয়া তার একটা আরতি প্রকাশ পেয়েছে। কবিতাটি শুরু করছেন কবি কিভাবে: মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ। অর্থাৎ পড়ন্ত বিকেলের যে অস্তাচলগামী সূর্য তার যে স্বর্ণাভ রশ্মি, সূর্য যখন অস্ত যায় তখন তার যে একটা সুন্দর মাদকতাময় যে পরিবেশ, সন্ধ্যার জলস্রোতে তার সে আলো যখন প্রতিফলিত হয় তখন তাকে দেখতে অনেকটা গলিত সোনার মতো লাগে। তার যে বর্ণের যে বর্ণালী বিচ্ছুরণ হয় সেটাকে দেখতে অনেকটা গলিত সোনার মতো লাগে। তো প্রথম অংশে তিনি প্রকৃতির এই সুন্দর একটা চিত্রকল্প তৈরি করার চেষ্টা করেছেন। সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় মনে হয় যেন সারাদিন প্রচণ্ড রকমের তাপ উত্তাপ দিয়ে পৃথিবী অলস, পৃথিবী ক্লান্ত হয়ে গেছেন, এবং তারই সেই আলো গলিত সোনার মতো, গলানো সোনার মতো সেই জলের মধ্যে, জলস্রোতের মধ্যে যখন প্রতিফলিত হয় তখন সোনার মতো উজ্জ্বল আলো সেইখান থেকে বিচ্ছুরিত হয়। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। আগুন লাগে অর্থাৎ মহুয়ার দেশে যে যে জায়গার কবি কথা এখানে বলতে চাইছেন। তো শহরের সেই পড়ন্ত বিকেলে সোনারোদের যে আভায়, জল এবং তলে যে সৃষ্ট গলিত সোনার মতো যে তার যে ঔজ্জ্বল্য, ক্ষণিকের জন্য তার কবিচিত্রকে আকর্ষণ করলেও সেই মোহভঙ্গ হয় ধোঁয়া এবং দূষণের আধিক্যে। আগুন লাগে জলের অন্ধকার ধূসর ফেনায়, অর্থাৎ ক্ষণিকের মধ্যেই কবির যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তার জায়গায় আবার পরিবর্তন আসে। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অর্থাৎ ওই যে পড়ন্ত বিকেলে তিনি যখন সেই দৃশ্যটা দেখছেন, তার মনের মধ্যে যে কিছুক্ষণের জন্য হলো তার যে চিত্তকে আকর্ষণ করছে শহরের দূষণ, শহরের ধোঁয়া, আবার যখন কবিকে বাস্তবের মুখোমুখি করে তুলছে, সেই বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে কবি কিন্তু আবার সেই বাস্তবের দূষিত পরিবেশ দেখে আবার ক্লান্ত হয়ে যাচ্ছে। সেই কারণের জন্যই কবি তার শহর জীবন ত্যাগ করে চলে যেতে চেয়েছেন আদিম যে অরণ্য, সেই আদিম অরণ্যের বুকে। তার পরের অংশে কবি কি বলছেন: ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অর্থাৎ ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে এখানে কি বোঝানো হয়েছে? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে বোঝানো হয়েছে এই জিনিসটাই, যে অস্তগামী সূর্যের যে স্বর্ণালী আলোর তীর্যক আভা তা যখন জলের মধ্যে পড়ে তখন যে একটা উজ্জ্বল আলো স্তম্ভ তৈরি হয়, তখন সেই আলো জলের উপরে ভাসমান ফেনায় লাগিয়ে দেয় আগুনের রং। তার কারণ সূর্য যখন অস্ত যায় তখন তার রং অনেকটা আগুনের রঙের মতো লাল হয়ে থাকে, সেইটি যখন জলের মধ্যে এসে পড়ে কবির কাল্পনিক দৃষ্টিতে মনে হয়েছে যে জলের মধ্যে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে, তার যে আভাটা জলের মধ্যে পড়েছে সেই বিষয়টাকে নিয়ে। শহরের এই সন্ধ্যার স্নিগ্ধ পরিবেশে কবির মন মুগ্ধ হয়ে যায়।
সন্ধ্যাকালীন এই পরিবেশে সারা দিনের যে ক্লান্তি, সারা দিনের যে পরিশ্রম কবির লঘু হয়ে যায়, লাঘব হয়ে যায়। যদিও তার এই আবেশ বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। প্রকৃতির অনাবিল সৌন্দর্য নিমেষে ঢাকা পড়ে যায় সভ্যতার দূষণে। গাড়ি ঘোড়া, এই গাড়ি কলকারখানা, এই সমস্ত কিছু দূষণে কবির কিন্তু এই ভাবনার জায়গাটা আবার ঢাকা পড়ে যায়। সেই কারণের জন্য ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কবির চেতনাকে গ্রাস করে, কবির মুগ্ধ দৃষ্টিকে আবার ঢেকে দেয়। অর্থাৎ যান্ত্রিক সভ্যতার দূষণের ক্লান্তি কবির নিঃশ্বাসের সঙ্গে সংক্রমিত হয় এবং শিল্প সভ্যতার দাপটে আপাত নিরীহ যে শীতের ঘুমের মতো নাগরিক সন্ধ্যার সৌন্দর্যতে কবি মুগ্ধ হয়েছিলেন তা হয়ে যায় দুঃস্বপ্নের মতো। অর্থাৎ সভ্যতা প্রতি মুহূর্তে, সভ্যতার দূষণের যে ক্লান্তি, সভ্যতার দূষণের যে নিঃসঙ্গতা, এই সমস্ত কিছুই কবি এখানে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস এবং শীতের দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করছেন। তো একই রকমভাবে নাগরিক জীবনের এই যে একঘেয়েমি জীবন, যার থেকে কবি মন শান্তির খোঁজ করেছিল, তা একটা সময়ে সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়। কবির কাব্য যে ভাবনা জায়গা থেকে শুরু হয়েছিল, শহরের অনিয়ন্ত্রিত দূষণ কবিকে মুক্তিকামী করে তোলে। শহর থেকে মানে তাকে মুক্ত হয়ে কোনো অরণ্যের মধ্যে যাওয়ার একটা আকাঙ্ক্ষা কবির মনের মধ্যে জাগে। কবির স্বপ্নের স্বচ্ছ শহর এইভাবে ঢাকা পড়ে যায় দুঃস্বপ্নের ধোঁয়ায়। দুঃস্বপ্নের ধোঁয়া মানে হচ্ছে শহরকে নিয়ে কবির যে স্বপ্ন ছিল, শহরকে নিয়ে কবির যে কল্পনা ছিল, মুহূর্তের মধ্যে দূষণে সেই দূষণ কিন্তু সমস্ত কিছুকে শেষ করে দিয়েছে। অর্থাৎ তাহলে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কবি এখানে শহরের যে যান্ত্রিকতা থেকে সৃষ্ট দূষণ যন্ত্রণা, তার কথা এখানে বোঝাতে চেয়েছেন। শীতের দুঃস্বপ্ন, এই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, এই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, এই বিষয়টাকে কবি শহরের যে নিঃসঙ্গতা, যান্ত্রিকতা, তার থেকে সৃষ্ট যে দূষণ, সেই বিষয়টাকেই তিনি কিন্তু এখানে ইয়ে করলেন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। আর শীতের দুঃস্বপ্ন, শীতের দুঃস্বপ্নের মানে হচ্ছে যে সমস্ত মানুষের থাকার জায়গা নেই শীতকালে, বা পরনের সেই অর্থে জামা কাপড়, গরম জামা কাপড় নেই, তাদের কাছে শীতটা হচ্ছে দুঃস্বপ্নের মতো। কারণ শীত আসা মানে তাদের জীবনের খারাপ সময়টা শুরু। যেরকমভাবে দূষণ এসে শহরের ভালো সময়টাকে নষ্ট করে দেয়। তো সেই কারণের জন্যই এখানে কবি বলছেন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। কবি যখনই একটু রোমান্টিক চেতনায় নিজেকে ভাসিয়ে দিতে ইচ্ছা করেন, শহরের বাস্তব দূষণমুক্ত, মানে দূষিত পরিবেশ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করেন, একটু ভালো কিছু স্বপ্ন, ভালো কিছু কল্পনা নিয়ে বাঁচতে চান, ঠিক তখনই বাস্তব তাকে শিখিয়ে দেয় যে এই শহর হচ্ছে দূষণের শহর, এই শহর হচ্ছে দূষিত একটি শহর। তখনই কবির সেই স্বপ্ন শীতের দুঃস্বপ্নের মতো কিন্তু ভেঙে যায়। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। অর্থাৎ কবি এখানে যেটা বলতে চাইছেন যে অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। মহুয়ার দেশ এখানে কাকে বা কেন বলা হয়েছে, বা কবির এখানে কোন স্বপ্নভঙ্গের কথা বলা হয়েছে না, কবি সমর সেন মহুয়ার দেশ যে কবিতাটি লিখেছেন, তাকে কিন্তু আসলে তার নাগরিক জীবন যন্ত্রণার বিপরীত বৃত্তে অবস্থিত একটি কবির কল্পনা জগতের ভাষা রূপ। দুটি জগৎকে তিনি এখানে ভাবনার জায়গা রেখেছেন। বাস্তব জগৎ হচ্ছে তার যে শহরে তিনি আছেন, সেই শহরের যে নাগরিক জীবন, সেই নাগরিক জীবনের যে যন্ত্রণা, সেটা হচ্ছে একদিকে, আর অন্যদিকে হচ্ছে তার কল্পনার জগৎ। এই দুটি জগৎকেই তিনি এখানে বাস্তব রূপ দিতে চেয়েছেন। তো শহুরে জীবনের যে ক্লান্তি, সেই ক্লান্তি থেকে অনেক দূরে অবস্থিত কোনো এক অজ্ঞাত নামা, যার কোনো নাম কবি জানেন না, যার কোনো পরিচয় কবির কাছে নেই, যে জগৎ কবির কাছে চির প্রশান্তির একটি জগৎ, যেখানে গেলে তিনি হয়তো তার যে ক্লান্তি, তার যে অবসন্নতা, সমস্ত কিছু ভুলে যাবেন। সেই রকমই একটি কল্পরাজ্যকে কবি এখানে মহুয়ার দেশ বলছেন। এই যে লিখছেন যে অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, সমস্তক্ষণ যেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। তো সেই দেশটিকে তিনি মহুয়ার দেশ বলছেন। একে মহুয়ার দেশ বলার কারণ কি না, শহরের জীবনের যে যান্ত্রিকতা, তা যখন মানুষের দেহ মন পড়ন্ত বিকেলের যে স্বর্ণালী সৌন্দর্য, তাকে যখন সে উপভোগ করে এবং তারও মাঝে যখন সভ্যতার দূষণ মাঝে মাঝে এসে তাকে বাস্তবটাকে চিনিয়ে দিয়ে যায়, নাগরিক কবি কিন্তু এই দূষণ থেকে আত্মগোপন করতে চান প্রকৃতির মাঝেই। এই দূষণকে কাটিয়ে তিনি প্রকৃতির মাঝেই থাকতে চান। তার সেই কল্পনার রাজ্য আবির্ভূত হয় চির প্রশান্তিময় মহুয়ার দেশে। মহুয়া ফুল বিশেষ এক ধরনের ফুল, যার মাতাল করা গন্ধ, মাতাল করা সৌরভে কবি প্রকৃতি সুধায় ভিজে যেতে চান, দূর করতে চান তার সমস্ত ক্লান্তিকে। মহুয়ার থেকে বিশেষ এক ধরনের নির্যাস তৈরি করা হয়, যে নির্যাসকে কোনো কোনো জায়গায় ক্লান্তি উপশমের কাজে বা নেশার দ্রব্য হিসেবে গ্রহণ করা হয়। সারাদিন প্রচুর পরিশ্রম করে তাদের যে শরীর পরিশ্রান্ত হয়ে থাকে, দেহ ক্লান্ত হয়ে থাকে, মহুয়ার সে রস, মহুয়ার সেই নির্যাস
শরীরের মধ্যে সমস্ত ক্লান্তি দূর করে দেয়। তো মহুয়া ফুলের বা মহুয়ার নির্যাসে সেই মাদকতা কবি শরীরে ধারণ করতে চান, যাতে করে দীর্ঘদিন শহরে থাকার জন্য নাগরিক জীবন, শহুরে জীবন কবিকে যেভাবে ক্লান্ত করে তুলেছে, সেই ক্লান্তিময় জীবন থেকে কবি একটু হলেও নিস্তার পেতে পারেন, কবি একটু হলেও চির প্রশান্তি পেতে পারেন। তো সেই কারণের জন্য মহুয়ার সুগন্ধ আর সৌন্দর্য দ্বারা কবির এই জীবন, কবির এই জগৎ পূর্ণ বলে কবি একে মহুয়ার দেশ নামে নামাঙ্কিত করেছেন। তো কবির স্বপ্নভঙ্গ হয়েছে কেন? সমস্তক্ষণ যেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ। তো প্রথমে এই অংশে আসি যে কবির স্বপ্নভঙ্গ কেন হয়েছে। না, শহরের বিষাক্ত ধোঁয়া এবং দূষণ থেকে মুক্তি পেতে কবি মহুয়ার দেশে আশ্রয় নিলেও তিনি কিন্তু তার যে শান্তি তিনি কামনা করেছিলেন, সেই শান্তি তিনি কিন্তু সেখানে পান না। কারণ পুঁজিবাদী সভ্যতার যে আগ্রাসন, পুঁজিবাদী সভ্যতার যে ভাবনা, সেই ভাবনা বারবার সেখানে কবির স্বপ্নের জগৎকে কালিমালিপ্ত করে। সুতরাং স্বাভাবিকভাবেই কবির কিন্তু সেই স্বপ্ন, কবির কিন্তু সেই ভাবনা অপূর্ণই থেকে যায়। তো সেই কারণের জন্য এই মেঘমতির মহুয়ার দেশে কিন্তু কবি নিজের যে ভাবনার জায়গা, সেই ভাবনার জায়গাকে বাস্তব করতে চেয়েছেন। তারপরে তিনি বলছেন যে সমস্তক্ষণ যেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। তো এইখানে কোন জায়গায় কথা বলা হচ্ছে বা কোন প্রসঙ্গে কবি কথা বলছেন? না, কবি কিন্তু তার ক্লান্তি উপশমের জন্য আকুলভাবে মহুয়ার দেশে পৌঁছানোর একটা চিন্তা ভাবনা শুরু করেছেন। আলোচ্য কবিতায় কবি শহর জীবনের যে ছবি এঁকেছেন, তা কিন্তু কবি মনে সৌন্দর্যের একটা পরিবেশ তৈরি করলেও শহরের দূষিত যে পরিবেশ, সেই পরিবেশ তাকে সুদূর প্রসারী হতে দেয়নি। অস্তগামী সূর্যের স্বর্ণালী আলো জলের মধ্যে প্রতিবিম্বিত হয়ে উজ্জ্বল আলো স্তম্ভ তৈরি করলেও যন্ত্র সভ্যতার কালো ধোঁয়া শীতের দুঃস্বপ্নের মতো কিন্তু কবির চেতনাকে চারপাশ থেকে গ্রাস করেছে, কবির বেঁচে থাকাকে আরো বেশি বিস্বাদ করে তুলেছে। একসময় যে কবি স্বপ্ন দেখেছিলেন, আস্তে আস্তে সেই কবির মনে স্বপ্নভঙ্গের বেদনা তৈরি হয়েছে, এবং এইভাবে তা কিন্তু কবির জীবনকে আরো বেশি বিরক্তের একটা জীবন করে তুলেছে। কবি জানেন যে পথের দুধারে দেবদারু তার যে রহস্যঘন ছায়া, রাত্রের যে নিঃসঙ্গতা তাকে আলোড়িত করে তোলে, সমুদ্রের যে দীর্ঘশ্বাস মহুয়ার দেশকে আচ্ছন্ন করে রাখে, এই কবির কাছে একটা স্বপ্ন ছাড়া কিছুই না। কারণ শহরের বাস্তব পরিবেশ, শহরের দূষিত পরিবেশ কবির সেই কল্পনাকে প্রত্যেকটা মুহূর্তে আঘাত করে, প্রত্যেকটা মুহূর্তে ভেঙে টুকরো টুকরো করে দেয়। সেই কারণের জন্যই মেঘমদির মহুয়ার দেশ কবির যে পরিশ্রান্ত জীবন, তাতে শান্তিবাদী বর্ষণ করলেও শহরের একঘেয়েমি জীবন থেকে কবি কিন্তু মুক্তি পেতে চাইলেও মুক্তি পেতে পারেন না। কবি এই মহুয়ার দেশের মধ্যে মুক্তি পেতে চান, খুঁজে পেতে চান তার যে স্বপ্নের জগৎকে, কিন্তু যাই হোক প্রত্যেকটা মুহূর্তে কবির ভাবনাকে সেখানে ব্যাহত হতে হয়, কবি ভাবনাকে সেখানে বাধাপ্রাপ্ত হতে হয়। রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ। তো এখানে আমার বলতে কবি কার কথা বলেছেন, বা তার এমন কথা বলার কারণই কি? নামুক মহুয়ার গন্ধ, এই কথাটার মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন? না, কবি এখানে নগর জীবনের যে একঘেয়েমি অবসাদ, সেখান থেকে মুক্তি পেয়ে মহুয়ার দেশে আশ্রয় নিতে চান। কিন্তু যাই হোক, নগরের জীবনযাপন চিত্তে সন্ধ্যা জলস্রোতে অস্তগামী সূর্যের যে মানে আগুন লাগানো যে একটা পরিবেশ, যা কবির মনে একটা নতুন স্বপ্নের জন্ম দেয়, কিন্তু পর মুহূর্তে আবার যন্ত্র সভ্যতার কালো ধোঁয়া তার সেই স্বপ্নকে ভেঙে দেয়। তো এই কারণের জন্য কবির কাছে নগর জীবনের যে মুগ্ধতা, তা সুদূর প্রসারিত হতে পারে না দূষণপূর্ণ একটা পরিবেশ। চারিদিকে বর্বরতার একটা ছবি তিনি দেখতে পেয়েছেন, নগর জীবন স্বাভাবিকভাবে আস্তে আস্তে তার কাছে বিবর্ণ হয়ে গেছে। সেই কারণেই কবি তার নগর জীবন, তার কলকাতার জীবন ছেড়ে শহুর জীবনের নগরের মধ্যে থেকেও তিনি কিন্তু শহুরের জীবনের একটা ক্লান্তি অনুভব করেছেন। নগর জীবনের এই ক্লেদ থেকে, নগর জীবনের এই অভিশাপ থেকে, দূষণ থেকে মুক্তি পাওয়ার ইচ্ছায় কবি কিন্তু মহুয়ার দেশের প্রাকৃতিক সৌন্দর্যের ছায়া আশ্রয় নিতে চেয়েছেন। নগরের যে প্রাত্যহিক দিনে সূর্য অস্ত যাওয়ার যে ছবি, সেই ছবি জলের মধ্যে উজ্জ্বল আলো স্তম্ভকে দিয়েছে, সুন্দর পরিবেশ তৈরি করেছে। এই অপরূপ সৌন্দর্য কবিকে মুগ্ধ করলেও প্রত্যেকটা মুহূর্তে শহরের দূষণ কিন্তু তার কাছে দুঃস্বপ্নের মতো দেখা দিয়েছে। নগর জীবনের ব্যস্ততা, ক্লান্তি, এ সমস্ত কিছু থেকে মুক্তি কামনায় কবির আকর্ষণের জায়গা একমাত্র মহুয়ার দেশ, যে দেশের রহস্যময় প্রাকৃতিক সৌন্দর্যের যে বিস্তার, সেই বিস্তারের মধ্যে কবি অনাস্বাদিত আনন্দ খুঁজে পেতে চেয়েছেন। সেই কারণের জন্যই কবি বলছেন, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ। মহুয়ার গন্ধের মধ্যে যে একটা মাদকতা থাকে,
মহুয়া ফুলের নির্যাসের মধ্যে যে একটা, এই মহুয়া ফুলের গন্ধের মধ্যে একটা মাদকতা থাকে, মহুয়ার নির্যাসের মধ্যে যে একটা মাদকতা থাকে, এই মাদকতা কবি নিজের শরীরে ধারণ করতে চাইছেন এবং এই ধারণ করতে যাওয়ার মাধ্যমেই সমগ্র জীবনের যে দূষণ, সমগ্র নগর সভ্যতার যে জীবন, যা কবির জীবনকে পুরোপুরি ছেয়ে দিয়েছে, সেইখান থেকে কবি মুক্তি পেয়ে নিজেকে মুক্ত করে তার যে অনাস্বাদিত যে আনন্দ, তার অনাস্বাদিত যে জীবনের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে তিনি বাস্তবায়িত করতে চেয়েছেন। তো এই ছিল আমাদের প্রথম অংশের আলোচনা। প্রথম অংশের আলোচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন টাইম ভিজিট করছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে এই মহুয়ার দেশ কবিতার দ্বিতীয় অংশের ভিডিও এবং তার সঙ্গে আরও অন্যান্য অংশের ভিডিও, একই সঙ্গে সাজেস্টিভ প্রশ্নোত্তর তোমাদের উপকারের জন্য এই চ্যানেলে নিয়ে আসতে পারি। সেই কারণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থেকো, চ্যানেলটির পাশে থেকো, ভিডিও লাইক করো এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।